ভারত থেকে আমদানি বন্ধ থাকলেও ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে আসছে বিপুল পরিমাণ কোরবানির পশু। আমদানি ব্যয় কম হয়, দাম রয়েছে সহনীয় পর্যায়ে। নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। প্রস্তুতি শেষ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। সচেতন করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ট্যানারির বর্জ্যে দূষিত হচ্ছে বুড়িগঙ্গার পানি, দায় নিতে নারাজ চামড়া শিল্প মালিকরা। টালবাহানা না করে দ্রুত সরিয়ে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং পর্যাপ্ত আমদানি থাকায় স্থিতিশীল হতে শুরু করেছে দেশের মশলার বাজার। কোরবানি ঈদের দাম নিম্নমুখী থাকার আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব সদ্য সমাপ্ত টেক্সটেক প্রদর্শনী নিয়ে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রদর্শনীর আয়োজক সেমসের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহরুন এন ইসলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়ের স্টুডিওতে আসার জন্য। আমরা আলোচনায় যাব, তবে তার আগে কিছু খবর জেনে আসি। ভারত থেকে গরু না আসলেও কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিদিন বিপুল পরিমাণ পশু আসছে মিয়ানমার থেকে। কক্সবাজারের শাহপরীর দ্বীপ করিডোর হয়ে গত কয়েকদিনেই এসেছে 5,000-এর বেশি গরু, মহিষ ও ছাগল। ব্যবসায়ীরা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মিয়ানমার থেকে পশু আমদানি। দামও রয়েছে স্বাভাবিক পর্যায়ে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমার থেকে নাফ নদী হয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ করিডোর দিয়ে দেশে আসছে গরু, মহিষ ও ছাগল। ট্রলারে করে প্রায় প্রতিদিনই ব্যবসায়ীরা আমদানি করছেন এসব পশু। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মিয়ানমার থেকে পশু আমদানি। ব্যবসায়ীরা বলছেন, আমদানি ব্যয় কম হওয়ার কারণে এসব পশুর দামও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। ডেলি 200-300 হইতে 400 অথবা 200। কোরবানির ঈদের ভিতরে 10,000 মতো একটা স্ক্যান করছি আর কি। পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে বাজারও নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে আশা করতেছি। ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চিটাগাং গুলো যাবে ইনশাল্লাহ। আশা করি আমাদের গরুর দাম নিয়মিত মতো থাকবে। মায়ানমারের গরু নিয়ে আমাদের বাংলাদেশে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এখন দাম মোটামুটি স্বাভাবিকভাবে আছে, অতিরিক্ত বাড়তি না। এদিকে পশু আমদানির ক্ষেত্রে মিয়ানমারের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি হলে দেশে কোনো সংকট থাকবে না বলে জানালেন এই ব্যবসায়ী। মায়ানমার সরকারের সাথে যদি একটা চুক্তিতে আসা যায় যে নির্দিষ্ট পরিমাণের গরু সাপ্লাই হবে, তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক উপকার হবে। এতে করে গরুর দামও অনেক কমবে এবং সাপ্লাইও অনেক বাড়বে। ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে পশু আমদানি বাড়ছে এবং রাজস্ব আদায়ও বেড়েছে বলে জানালেন টেকনাফ স্থলবন্দরের এই শুল্ক কর্মকর্তা। কুরবানির ঈদ সামনে রেখে তাতে আমাদের উত্তরোত্তর আমদানির পরিমাণ বাড়ছে। বিজিবি, তারপর স্থানীয় সরকার এবং আমাদের সঙ্গে যৌথভাবে এখানকার ক্যাটেল আমদানির লোকদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। গত বছর এ সময় মিয়ানমার থেকে পশু আমদানি হয়েছে 15,000-এর বেশি। সময় সংবাদ, কক্সবাজার। এবার নির্দিষ্ট জায়গাতে পশু কোরবানি করতে হবে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। অবশ্য কোরবানিদাতারা বলছেন, নির্ধারণ করা জায়গাতে সহজে যাতায়াত, মাংস বন্টনের জন্য পর্যাপ্ত স্থান ও নিজস্ব লোকবল না থাকলে দুর্ভোগে পড়তে হবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণেও সমস্যায় পড়ার আশঙ্কা তাঁদের। তবে কর্তৃপক্ষ বলছেন, যেখানে সেখানে কোরবানি দেয়া বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা সহজতর করা ও পরিবেশ দূষণ বন্ধে এই উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রশিক্ষিত লোকবল সরবরাহ সহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতেও সক্ষম হবেন তারা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। প্রতি বছরই বিক্ষিপ্তভাবে কুরবানি হওয়ায় বর্জ্য সরানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় নগরবাসী ও নগর কর্তৃপক্ষকে। তবে আসন্ন ঈদে পশু কুরবানি করতে হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারণ করে দেয়া জায়গাতেই। এ লক্ষ্যে আপাতত 493টি স্থান নির্দিষ্ট করা হয়েছে। বিষয়টিকে স্বাগত জানালেও খালি জায়গা কম থাকা ও রাস্তাঘাট শুরু হওয়ায় দক্ষিণের নাগরিকরা উদ্বিগ্ন। আর বৃষ্টির ফলে তৈরি হওয়া দুর্ভোগের ভয় রয়েছে উত্তর দক্ষিণ উভয় অংশেই। দেখো ওরা কোথায় নির্দিষ্ট করতে পারে জায়গা, যদি করতে পারে আমাদের জন্য ভালো হবে, আমরা সেখানেই করব। পশু নিয়ে যে আমরা বের হবো, যাইতে হবে আমাদের নবকুমার মাঠে, পানি দিয়ে তো যাওয়া অনেক কষ্টকর। এককভাবে যারা লোক বল নাই তার জন্য অসুবিধাই হবে।
নগর কর্তৃপক্ষ বলছেন, স্থানীয় কাউন্সিলরদের নেতৃত্বে পাড়া মহল্লায় চিহ্নিত জায়গাগুলোর সংস্কার কাজ শুরু হয়েছে। আমাদের মাননীয় মেয়র সাহেব অলরেডি সবাইকে বলে দিয়েছেন, বিভিন্ন স্কুল মাঠের আওতা আছে, আমরা এগুলো জনগণকে সচেতন করার জন্য আমরা তার নেতৃত্বেই ঈদের কিছুদিন আগে থেকে মাইকিং করে দিব। আমাদের পর্যাপ্ত পানি থাকবে, ব্রিজিং থাকবে, পরিচ্ছন্ন কর্মী আছে তারা থাকবে। সিটি কর্পোরেশনের দাবি, বর্ষা মৌসুমে কুরবানি হওয়ায় বর্জ্য থেকে নানা রকম সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সমস্যা কাটাতে কিছুটা ভোগান্তি মেনে নেওয়ারও আহ্বান তাদের। ঢাকা শহরে অসংখ্য হাজার হাজার ফ্ল্যাট বাড়ি রয়েছে, যদি কিছু কমায় নিয়ে আসতে পারি সেটাই আমাদের সফলতা বলে মনে করব। সেক্ষেত্রে খোলা জায়গার অভাবের কথা অনেকে বলেন, কিন্তু দেখেন আমরা প্রতি ওয়ার্ডে 4টে করে ঈদগাহ জামাত করে থাকি, যেখানে ঈদের নামাজ হয় সেখানে তো কোরবানি হতেই পারে। অনেক ইমাম সাহেবদের নির্ধারণ করেছি, 339 জন এ পর্যন্ত আমাদের নির্ধারিত আছেন, তারা বিভিন্ন মাঠে জবে করার কাজটা করে দিতে পারেন। এর পাশাপাশি অনেক মানুষ কোরবানি করতে যে কসাইয়ের অভাব অনুভব করেন, আমরা কসাই না বলে তাদেরকে মাংসকর্মী যদি বলি, যার প্রয়োজন হয় তাদেরকে নিয়ে তারা যাতে কোরবানির কাজটি সমাধা করতে পারেন। পরবর্তীতে স্থায়ীভাবে জায়গা নির্ধারণের পরিকল্পনার কথাও জানান নগর কর্তৃপক্ষ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে এগিয়ে রাখার অঙ্গীকার নিয়ে শেষ হলো তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট প্রযুক্তি, ফেব্রিক্স আর মেশিনারিজের আন্তর্জাতিক প্রদর্শনী টেক্সটেকের 16তম আসর। বাংলাদেশের পোশাকের বাজারে নিজেদের পণ্যের সরবরাহ বাড়ানোর জন্যই এই আয়োজনকে সেতুবন্ধন হিসেবে দেখছেন অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। তবে শুধু বহির্বিশ্বের উপর নির্ভরশীল না হয়ে এখান থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশীয়ভাবে এসব পণ্য উৎপাদনের পরামর্শ দর্শনার্থীদের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেক্সটেক প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের 15টি দেশের 6 শতাধিক প্রতিষ্ঠান। পোশাক শিল্পে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার পাশাপাশি এসব দেশের উৎপাদিত ফেব্রিক্স আর কেমিক্যালসও আনা হয়েছে প্রদর্শনীতে। আছে নিটিং, সুইং সহ নানা ধরনের মেশিনারিজ, যা পোশাক শিল্পে জনবল আর খরচ দুটোই কমিয়ে আনবে বলে দাবি অংশগ্রহণকারীদের। প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বলছে, প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়া এই আয়োজনকে তারা ভাবছেন নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে। একটা অপারেটর 2টা মেশিন চালাতে পারবে, এটাই হচ্ছে আপনার একদিকে এফিসিয়েন্সি বাড়াবে, কস্ট কমাবে। পোশাক শিল্পে বাংলাদেশের বর্তমান অবস্থান সম্পর্কে সারা বিশ্ব জানে। আমরাও চাই এখানে নতুন ক্রেতা তৈরি করতে, কিন্তু এখানকার রাস্তায় অনেক যানজট, যা আমাদের অস্বস্তি দেয়। তবে দর্শনার্থীদের ভাবনা একটু আলাদা। তারা বলছেন দেশের পোশাক শিল্পকে আরো যুগোপযোগী করে তোলার ক্ষেত্রে এ ধরনের প্রদর্শনী হতে পারে অভিজ্ঞতা অর্জনের বড় মাধ্যম। ইকুইপমেন্টেই তারা অনেক আর কি ডেভেলপ বাংলাদেশের চাইতে, তো এখান থেকে আসলে আর কি বাংলাদেশের শিক্ষা অনেক কিছু আছে, যারা আমরা থিওরিটিক্যালি পড়াশোনা করি বা আমরা প্র্যাকটিক্যালি কোথাও দেখতে পাচ্ছি না, যদি আমরা এই প্রোগ্রামে আসি বা তাদের যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, তা আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। মেশিন ইজ ডুইং এভরিথিং, ম্যানুফ্যাকচারিং অনলি দ্য সুপারভিশনের জন্য যেহেতু দরকার, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যারা ম্যানুফ্যাকচারার অফ দিস অল কাইন্ড অফ ফ্যাব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ যেগুলো আছে, তারাও ডেফিনেটলি এখান থেকে উপকৃত হবে। এদিকে একসঙ্গে অনেকগুলো প্রতিষ্ঠান অংশ নেওয়াতেই প্রদর্শনীর সফলতা দেখছেন আয়োজকরা। যদি বাংলাদেশের গার্মেন্টসকে আরো সুদূর পরিসরে বিজনেস আনতে পারি, সেই জন্য আধুনিক খরচ কমানোর জন্য আধুনিক যে যন্ত্রপাতির আয়োজন করা, একই রুফের নিচে নিয়ে আসা, সেই চেষ্টাটা আমরা করেছি। একই ভেন্যুতে 2016 সালের 31 আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে টেক্সটেক প্রদর্শনীর 17তম আসরের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবারে এ নিয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি সামসের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলামের কাছে। রিপোর্টটি দেখলাম, এখানে আপনারা তো এই যে প্রদর্শনী, টেক্সটেক প্রদর্শনী, এটার 16তম আসর ছিল বাংলাদেশে, যেটি হয়ে গেল, সেটির কি বলে এটা, আপনারা এটা আয়োজক হিসেবে ছিলেন। তো আমরা যদি সার্বিকভাবে দেখি, এটা বাংলাদেশের যেই গার্মেন্টস শিল্প, সেই খাতকে এবং আরও যদি সমৃদ্ধ করার বিষয়টি আমরা বলি, সেক্ষেত্রে এটি কিভাবে ভূমিকা রাখবে? আমরা 1999 সালে এই প্রদর্শনটি শুরু করি, যখন দেখি যে বাংলাদেশের পোশাক খাত সত্যিকার অর্থে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে কিন্তু আমাদের প্রধান ফরেন ইনকাম হয় এই খাত থেকেই। অ্যান্ড আমাদের দেশটি কিন্তু অবশ্যই রফতানির উপর নির্ভর করে প্রত্যেকটি দেশের ইকোনমির গ্রোথ হয়। তো আমরা দেখলাম যে আমরা যদি এই প্রদর্শনীটি সত্যিকার অর্থে এমন একটি জায়গায় নিয়ে আসতে পারি, যাতে কিনা আমাদের যারা বিক্রেতা, আমাদের যে গার্মেন্টসের যারা বিক্রেতা বিভিন্ন দেশে বিক্রি করছেন তাদের পণ্য, তারা যদি দেশের মধ্যে তাদের যত ধরনের তথ্য, নিডস সব কিছু পেয়ে যান,
তাদেরকে কিন্তু বিভিন্ন দেশে সোর্সিং এর জন্য ছুটতে হয় না এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যেতে হয় না, যেটা সত্যিকার সময় সাপেক্ষ এবং অনেক ব্যয় সাপেক্ষ। আমরা যখন একটি প্রদর্শনী করি সবাই এক জায়গায় আসেন, আমাদের দেশে যে হাজার হাজার গার্মেন্টস এবং টেক্সটাইল মালিক আছেন যারা যারা কেনাকাটার জন্য নিজস্ব দায় দায়িত্ব নিয়ে আছেন, তারা কিন্তু বাংলাদেশে বসেই একটি জায়গায় এসে তাদের সমস্ত প্রয়োজনকে পেতে পারেন। এটিকে সামনে রেখে আসলে এই প্রদর্শনীটি হয়ে যাচ্ছে। অন্যান্য বছরের সাথে এই প্রদর্শনীর এবারকার পার্থক্যটা কি ছিল? আমরা জানি যে প্রযুক্তিগত সহযোগিতাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, অন্যান্য দেখা যায় ফেব্রিক্স, কালার বা প্রোডাক্টের উপরে যে গুরুত্বটা দেওয়া হয়, এবার আমরা গতকালকে রিপোর্টে যেমনটি দেখেছি যে মার্কেটিং এর ক্ষেত্রে এবং আপনার প্রযুক্তিগত যে অন্যান্য সহায়তা সেগুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা অর্গানাইজার হিসেবে যেই পার্থক্যটা দেখেছি তাতে আমাদের এতটুকু ভালো লেগেছে যে গত বছর যে রাজনৈতিক অবস্থা ছিল, আমরা সত্যিকার অর্থেই গত বছরের নভেম্বরে একটি প্রদর্শনীকে বাতিল করতে হয় পাওয়ার সোলারের উপরে। আমরা খুব ভীত ছিলাম যে হয়তো আমাদের যে সাইজ অফ দ্য এক্সিবিশন এটা ছোট হয়ে আসবে, তা না হয়ে অলমোস্ট 30% সাইজের গ্রোথ হয়েছে। এটা কিন্তু শুধু প্রযুক্তিগত বলতে মেশিনারিজ বা অন্যান্য ইকুইপমেন্টসই না, আমাদের এখানে ডাইজন কেমিক্যাল কোম্পানি এসেছিলেন ইন্ডিয়া থেকে, ভারত থেকে, সুইজারল্যান্ড থেকে, সিঙ্গাপুর থেকে, তেমনি ফ্যাব্রিক্সের প্রচুর কোম্পানি ছিল। তো আমরা যেটা দেখছি আসলে বাংলাদেশের যে মার্কেট, গার্মেন্টস এবং টেক্সটাইলের মার্কেট যে বহির্বিশ্বে যে সুনাম এবং অবস্থান নিয়ে এসছে, তার প্রতি আসলে যারা এখানে আমাদেরকে ব্যাকআপ হিসাবে যেমন ফেব্রিক, ডাইজন কেমিক্যাল বা অ্যাসেসরিজ দিচ্ছেন, মেশিনারিজ দিচ্ছেন, তারা কিন্তু সত্যিকার অর্থেই টার্গেট 1-এ নিয়ে এসছে বাংলাদেশকে। না হলে এ ধরনের একটি সমস্যার পরও কিন্তু আমাদের এ ধরনের গ্রোথ হওয়ার কথা ছিল না। এটা কতগুলো দেশ এখানে অংশগ্রহণ করেছিল আর প্রোডাক্টগুলো আসলে কি কি ধরনের ছিল, স্টেক হোল্ডার গুলো কারা ছিল? 15টি দেশের প্রায় 657 কোম্পানি ছিল। আমাদের প্রদর্শনীতে 1060টি বুথ ছিল। এখানে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল মেশিনারিজ ছিল, স্পেয়ার পার্টস কোম্পানি ছিল, ডাইজন কেমিক্যাল নিয়ে এসছে যারা রিলেটেড প্রোডাক্ট হিসাবে, প্রচুর ফ্যাব্রিক্স ছিল, তারপর অ্যাসেসরিজ ছিল, বোতাম থেকে শুরু করে ইন্টারলিঙ্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের। মূলত বাংলাদেশে যারা গার্মেন্টস বিজনেসটা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা গার্মেন্টস এন্ড টেক্সটাইল বোথ তাদেরকেই বায়ার হিসেবে বিবেচনা তারাই ছিল টার্গেট অডিয়েন্স আমাদের এক্সিবিটরদের। তো সেক্ষেত্রে সফলতা যদি আমরা চিন্তা করি সেটা কতখানি, মানে এখান থেকে সফলতা সত্যিকার অর্থে শুধু আমাদের এক্সিবিশনের গ্রোথই বলবো না, আমাদের এভারেজে যা দর্শক এই 15 বছরে হয়েছে, এবার আমরা ডবলকে ক্রস করে গেছি। অলমোস্ট আমাদের এ ধরনের একটি ট্রেড এক্সিবিশন আসলে 5 থেকে 6 হাজার দর্শক আসে, এবার 12,753 দর্শক এসছে, যেটা আসলে একটা কনজিউমার শো, মোটর শো টাইপের জিনিসে সম্ভব। আমরা নিজেরাও একটু অবাক হয়েছি, আমাদের কি প্রয়োজন বেড়ে গেছে অথবা আমরা বিং অর্গানাইজার কি নতুন কিছু করেছি এখানে সাধারণ দর্শনার্থীরা তো আসে না, এখানে টেকনিক্যাল যারা তারা আসে। সাধারণ দর্শক আসে না, আমরা কিন্তু ফ্যামিলি বাচ্চাদেরকে ডিসকারেজ করি এবং আমরা যদি সেরকম কোনো দর্শক আসে তাদেরকে বলি এটা আপনাদের জন্য না, খুব ভদ্র ভাষায় চেষ্টা করি নিবৃত্ত করতে, কারণ তাতে হয় কি আমার সত্যিকারের যে দর্শক তার স্থান সংকুলন, তার মনোযোগ নিয়ে যে কাজটি করা দরকার সেখানে সমস্যা হতে পারে। তো এখানে যে কয়েকজন দর্শনার্থী বলছিলেন এবং আমাদের রিপোর্টে বিষয়টি এসেছে যে এখানকার যে অভিজ্ঞতাগুলো সেগুলোকে কাজে লাগিয়ে কিছু প্রোডাক্ট যদি বাংলাদেশে তৈরি করা যায় সেটা কি আসলে সম্ভব কিনা? আপনারা বিষয়গুলো নিয়ে তো কাজ করেন, আপনাদের কি মনে হয়? পিছনের 15 বছরের অভিজ্ঞতায় অনেক প্রতিষ্ঠান আমাদের এক্সিবিশনে প্রথম এসেছিলেন, এখন তাদের কিন্তু ইপিজেড এর নিজস্ব ফ্যাক্টরি আছে, অনেকে জয়েন্ট ভেঞ্চারে আছে। সো আসলে কিন্তু যারা আসছেন আমাদের যদি দেশীয় উদ্যোক্তারা চান তাদের সঙ্গে বসে তারা তাদের নতুন প্রতিষ্ঠান তৈরি করবেন, শুরু করবেন, সেটা সম্ভব এবং অতীতে কিন্তু এটা হয়েছে। তার মানে শুধুমাত্র যে তারা আসছেন তাদের প্রোডাক্ট নিয়ে বিষয়টা এরকম না, বিনিয়োগের ক্ষেত্রেও একটা মাত্রার নতুন মাত্রা যোগ হচ্ছে। আচ্ছা, আর যদি সার্বিকভাবে যদি আমরা দেখি এটা এই যে মেলাটি অনুষ্ঠিত হলো সেটা গার্মেন্টস শিল্পের যে আমাদের যে প্রোডাক্টগুলো সেটার যদি আমরা বলি যে উন্নয়নের ক্ষেত্রে বা সেটার গ্রোথ রেটের ক্ষেত্রে এটা কি ধরনের প্রভাব রাখবে? মানে এমন কোন নতুন মেশিন যেগুলো দেখা গেছে এখন আমি যে পরিমাণে প্রোডাক্ট দিতে পারছি সেখানে প্রোডাক্টের মান বাড়ানো এবং সেই সাথে অল্প সময়ের মধ্যে প্রোডাক্টগুলোকে বেশি প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ইয়েগুলো কিভাবে অবদান রাখে? যে কোনো প্রদর্শনীতে কিন্তু প্রিন্সিপাল কোম্পানি যারা থাকেন বা বিদেশি ডিলার যারা আছেন তারা কিন্তু সবসময় তাদের নতুন পণ্যটা নিয়ে আসেন। সেই ক্ষেত্রে অবশ্যই কম্পিটিটিভ হওয়ার জন্য যে কোনো গার্মেন্টস বা টেক্সটাইল মালিক কিন্তু সেখান থেকে তাদের ইনফরমেশন এবং নতুন মেশিন দেখতে পাচ্ছেন। তাছাড়া একটা ইন্টারেস্টিং
খাত হয়তো ভবিষ্যতে আমাদের এখানে শুরু হতে পারে। যেমন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আমাদের এক্সিবিশনে পার্টিসিপেট করেছিলেন। নট অনলি দ্যাট, ট্যুরিস্ট পুলিশ তারা নিজেরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিজেরা তাদের সরকারি টাকা দিয়ে বুথ নিয়ে তারা ছিলেন, আমাদের ট্যুরিস্টদেরকে তারা সার্ভিস দিয়েছেন। অ্যান্ড মাইস ট্যুরিজম যেটাকে বলে, আমরা ট্যুরিজম বোর্ড থেকে এই অফারটা পেয়েছি যে নেক্সট এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে তারা প্যারালালি আমাদের এই টেক্সটেকের সঙ্গে সে ধরনের কিছু করতে চান, যাতে কিনা শুধু এটা যে আমাদের এখানে এতগুলো ফরেনার এসছেন, আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিন্তু 80% ছিল ফরেন কোম্পানি। তাতে দেখা গেছে যে প্রায় 2 থেকে 2.5 হাজার বিদেশি এসেছিলেন যারা কিনা আমাদের হোটেলগুলোতে ছিলেন। তারা বিভিন্ন জায়গায় কিন্তু স্পেন্ড করেছেন। এবং আমরা যদি ট্যুরিজমের ক্ষেত্রেও চিন্তা করি, বিভিন্ন দেশেই কিন্তু এখন দেখা যায় নর্মাল ট্যুরিস্টরা কিন্তু ব্যাকপ্যাকার থাকে, তারা কিন্তু অত খরচ করেন না। আসলে বিজনেস ট্যুরিস্ট যারা তারাই কিন্তু এসে স্পেন্ড করেন, যেটা আমাদের ইকোনমিকে আরো হেল্প করবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হয়তো এখান থেকে আরেকটি নতুন দ্বারও খুলতে পারি। আমরা বেশ কিছু বিষয় নিয়ে তোমাদের আলোচনা করে ফেলেছি। একটি বিষয় যেটি আমার মাথায় এইমাত্র আসছে সেটি হচ্ছে বাংলাদেশের কোম্পানিগুলোর জন্য দেশের বাইরে যে প্ল্যাটফর্মগুলো তৈরির ক্ষেত্রে বা সেক্ষেত্রে আপনারা আয়োজক হিসেবে কি ধরনের ভূমিকা রাখেন, এবং দেশের বাইরে এই ধরনের প্রদর্শনী হয় কিনা, সেখানে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে সেগুলো পার্টিসিপেট করে কিনা, মানে দেশের বাইরে প্ল্যাটফর্ম তৈরিতে আসলে ভূমিকাটা কি? টেক্সটেক কিন্তু সিরিজ প্রদর্শনী হিসাবে আমরা ইন্ডিয়ায় করছি, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, আর এবছর আমরা ব্রাজিলে শুরু করেছি টেক্সটেক, ডাইক্যাম, ফ্যাব্রিক্স অ্যান্ড অ্যাপারেল। বাংলাদেশ থেকে আসলে ওভাবে ফ্যাব্রিক বা ডাইজ অ্যান্ড কেমিক্যাল এক্সপোর্ট হবে এই পরিস্থিতিতে আমরা এখনো আসিনি, বাট অ্যাপারেল ইয়েস, যেটা দিয়ে কিনা আমরা বিশ্ব বাজারকে শুধু দখলই করে রেখেছি বলা ভুল হবে, অত্যন্ত সম্মানের একটা জায়গায় পৌঁছে গেছি। আমাদের কিন্তু মূল বাজার এখন পর্যন্ত ইউএসএ অ্যান্ড ইউরোপ, যেখানে আমরা কিন্তু তীব্র প্রতিযোগিতারও সম্মুখীন হচ্ছি, এটা সত্যি কথা। আসলে আমরা মনে করেছি যে বাংলাদেশের নতুন বাজার খোঁজা উচিত। সেক্ষেত্রে আমরা এবছর প্রথম ব্রাজিল প্রদর্শনী করি, যেখানে 135টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যার মধ্যে ছিল বাংলাদেশেরই 58টি কোম্পানি, যাকে কিনা আবার এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে সাবসিডি দিয়েছেন, যাতে কিনা তারা এই নতুন বাজার ধরতে গিয়ে যথেষ্ট শক্তভাবে ওখানে পৌঁছাতে পারেন। আমরা আগামী বছর সেম প্রদর্শনী হবে মে মাসে। আমরা এখনো জানি না এক্সপোর্ট প্রমোশন ব্যুরো কতগুলো প্রতিষ্ঠানকে সাপোর্ট দিবেন। এই মুহূর্তে আমাদের 91টি কোম্পানি আমাদের প্রতিষ্ঠানে এসে তাদের ফর্ম ফিল আপ করে দিয়ে গেছেন, এবং আরও প্রায় 60টি কোম্পানি বলছেন আমরা হয়তো যেতে পারি, যেহেতু অনেক সময় আছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যে অ্যাপারেল প্রদর্শনী, আমরা যদি ব্রাজিলে সত্যিকার অর্থে রেজাল্ট নিয়ে আসতে পারি, ধীরে ধীরে আমরা আফ্রিকা এবং আরও কিছু দেশ যাদের চাহিদা আছে আমরা এখনো পৌঁছাতে পারিনি, আমরা চেষ্টা করব সে জায়গায় আমাদের নিজেদের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা তো গার্মেন্টস শিল্পের যেই র ম্যাটেরিয়াল বা এগুলোর প্রদর্শনী না, অ্যাপারেল ছিল, ব্রাজিলেরটা অ্যাপারেল ছিল। আমাদের এখান থেকে 58টা প্রতিষ্ঠান যে গেছে সবাই অ্যাপারেল। আচ্ছা, নতুন আপনাদের কি ধরনের উদ্যোগ আছে যেগুলোকে, কারণ আমরা তো ক্রমাগত আপডেটেড হচ্ছি সব ক্ষেত্রে, এবং আমাদের যারা কম্পিটিটর আছে এই খাতে তারাও নিজেদেরকে আপডেট করছেন, তো সেক্ষেত্রে আসলে আপনারা কি ধরনের ভূমিকা রাখেন এবং কি করছেন? এই খাতের বাইরে আমরা এবছর নভেম্বরে করছি ফুড অ্যান্ড এগ্রিকালচার, যেখানে এ পর্যন্ত প্রায় 7-8টি দেশের বুকিং চলে আসছে, প্রতিষ্ঠানগুলো আসছে। আমরা মনে করি যে আসলে পোশাক খাতের পরে খাদ্য এবং এগ্রিকালচার একটি ভীষণ সম্ভাবনাময় খাত আমাদের দেশে। মধ্যে আপনার সীমাবদ্ধ নেই? না, আমরা সোলার পাওয়ারের উপরে করছি। আমরা প্রতি বছর এখানে কম্পোনেন্ট, অটো কম্পোনেন্ট শো করি মোটর শোর সঙ্গে, যাতে কিনা আমরা চেষ্টা করেছি এখানকার অটো কম্পোনেন্টসের সবকিছু কিন্তু খুবই আনপ্রফেশনাল ওয়েতে হচ্ছে। আমাদের এখানে কোম্পানিগুলোর নিজস্ব ট্রেড লাইসেন্স ছিল না এক সময়, তারা কিন্তু নিজেদের তৈরি জিনিস কোনো ব্র্যান্ডিং না করে বিক্রি করছিলেন। আমাদের 2004 সালে আমরা এসএডিএফ এর কাছে যাই, তাদের সহায়তায় কিন্তু আমরা একটা ওয়ার্কশপ করি যে কেন তারা এগুলো করবেন, এবং তাদেরকে নিয়ে আসা শুরু করি। এখন কিন্তু আর আমাদের তাদের জন্য কোনো সাপোর্ট নিতে হয় না, তারা কিন্তু নিজেরাই আসছেন, নিজেরাই তাদের প্রতিষ্ঠান বা প্রিন্সিপালও খুঁজে নিচ্ছেন, বা কারোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কী করা যায় এভাবে চেষ্টা করছেন। আমরা কিন্তু যখন একটি প্রদর্শনী করি, আমরা কিন্তু চেষ্টা করি সেই খাতের দুর্বল জায়গাগুলোকে খুঁজে বের করতে, আমাদের রিসার্চিং সেটা করে কি করা যেতে পারে সেগুলোর উপরও কিন্তু আমরা প্যারালালি কাজ করি। ইট ইজ নট লাইক দ্যাট যে আমরা একটা এক্সিবিশনের ডেট অ্যানাউন্স করলাম আর গিয়ে এক্সিবিশন করলাম, তা কিন্তু না।
আর পোশাক খাতের বাইরে যে অন্যান্য খাতগুলোর কথা বলছেন, তো পোশাক খাতের পরে আপনাদের এক্সপেরিয়েন্স এবং আপনাদের রিসার্চ কি বলে যে কোন খাতটা এখন সবচেয়ে বেশি শক্তিশালী হতে যাচ্ছে ভবিষ্যতে? বাংলাদেশে আমি যদি একজন অর্গানাইজার হিসাবে বলি, আমাদের জন্য খুব ভালো হয় মোটর শো, খুব মানুষ আসেন, অনেক ভিজিটার আসেন, কিন্তু সব কিন্তু আমরা এই মুহূর্তে আমদানি নির্ভর। আমরা আসলে মনে করছি যে আমাদের জন্য ফুড অ্যান্ড এগ্রিকালচারের উপরে আমাদের অনেক কাজ করার স্কোপ রয়েছে, যেখানে কিনা অন্যান্য দেশের সমন্বয় যা আমাদের যতটুকু বিনিময় হবে আমাদের প্রযুক্তিগত বা অন্যান্য সাইডে, এটা আমাদের জন্য অনেক অনেক প্রেস্টিজিয়াস হতে পারে ভবিষ্যতে। আমরা ঠিক ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না, আমরা বাংলাদেশের জন্য বলছি যে আমাদের গ্রোথের জন্য এটা একটি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে ভবিষ্যতে। ফুড অ্যান্ড এগ্রিকালচার খাতে যেটার কথা বললেন, সেই জায়গাগুলোতে আসলে কোন কোন জায়গাতে কাজ করার সুযোগ রয়েছে যেগুলো সামনে এগিয়ে নিতে সহায়তা করবে? আমরা তো এখন মাত্র শুরু করেছি, তবে আমি যেটা বলছি যে আমাদের এখানে প্রযুক্তিগত বিনিময় এবং টেকনোলজি ছাড়াও যে আপনার উপাত্ত, আমরা যদি বলি ডেটা, হ্যাঁ, এবং অন্যান্য প্রতিষ্ঠানরা যখন আসবে তাদের যে রিসার্চ করেছেন, তারা যখন আমাদের এখানকার যারা রিসার্চ করেছেন তাদের সঙ্গে যখন একটা সমন্বয় হবে, অফকোর্স দেখা যাবে আমরা এখন যে জায়গায় আছি হয়তো অনেক কিছুই আমাদের পুরনো সেকালে প্রযুক্তি নিয়ে আমরা চলছি, সেগুলো অনেক বেশি অ্যাডভান্স হবে, যেটা আমাদের মতো একটি ছোট্ট দেশ, এত জনসংখ্যা, যেখানে ফুডের প্রয়োজনটাকে আমরা কোথাও ফেলে দিতে পারি না, সেখানে অবশ্যই আমরা আগানোর জন্য অনেক কিছু হয়তো বা পেতে পারি। আপনাদের রিসার্চের জায়গাটা আসলে কতখানি শক্তিশালী এই প্রোগ্রাম আমরা যখন যেখানে কাজ করি আমাদের সারা বছরই বোধহয় এই কাজগুলো জি আমাদের সারাক্ষণই করতে হয়, আমাদের আইটি সেকশন আমাদের নিজস্ব, কারণ আমাদেরকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা কিছুর প্রতিদিনের খবরটা কিন্তু আমাদের যারা আমাদের ক্লায়েন্ট আছেন তাদের কাছে পৌঁছে দিতে হয়, প্রতিদিনের পরিবর্তনকে পৌঁছে দিতে হয়। সো আমরা কিন্তু দুটো সেকশনই আমাদের খুবই স্ট্রং। আচ্ছা, আর এই খাদ্য এবং গার্মেন্টস শিল্পের বাইরে অন্যান্য যে খাতগুলো সেগুলোর মধ্যে কোনটাকে? মোটর শোর কথা বলছিলেন, মোটর শো করছি আমরা, সোলার এন্ড পাওয়ার শো করছি। সোলার এন্ড পাওয়ারের কথা যদি বলি, এটার এখন সোলার এন্ড পাওয়ার এখনো আমরা দেখছি যে সত্যিকার অর্থে আমাদের দেশে খুবই কম কাজ হচ্ছে, সম্পূর্ণ বাইরের প্রযুক্তি আসছে। তবে আরেকটা জিনিস আমরা ভালো করছি, মেডিকেল ইকুইপমেন্ট অ্যান্ড ল্যাবরেটরি ইকুইপমেন্ট, বিকজ আমরা দেখছি যে বাংলাদেশে আমরা মানুষ অনেক বেশি, আমরা বাইরে যাই, প্রচুর টাকা খরচ করে আসি, ইন্ডিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর, পার্শ্ববর্তী দেশগুলোতে। আমাদের হসপিটালগুলো এখন অনেক আধুনিক হচ্ছে, আমাদের এই সমস্ত জায়গার গ্রোথ বেশ ভালো। তো আমরা যদি আসলে যে সমস্ত জিনিসে নির্ভরশীল এখনো টেকনোলজিক্যাল থিংস, ইকুইপমেন্টস, সেগুলো যারা বাইরে থেকে আসছে, আমাদের এখানকার যারা সার্ভিস প্রোভাইডার তারা এসে দেখছেন, তারা অ্যাকসেপ্ট করছেন, এই খাতটাও আবারও বলছি আমরা হয়তো ব্যবসায়িক দিক থেকে যদি আমরা একজন অর্গানাইজার, এক্সিবিশন অর্গানাইজার হিসাবে বলি, ব্যবসায়িক দিক থেকে অত লাভজনক না, কিন্তু আমরা বলবো সামাজিক কমিটমেন্ট, সেই ক্ষেত্রে এটাও একটা ভীষণ উল্লেখযোগ্য প্রদর্শনী আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম টেক্সটেকের 16তম প্রদর্শনী নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন মেহেরুন এন ইসলাম। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। ট্যানারির বর্জ্যে হাজারীবাগের পরিবেশ ক্রমেই দূষণের মাত্রা ছাড়িয়ে গেলেও তার দায় নিতে নারাজ চামড়া শিল্প মালিকরা। তাদের দাবি, ট্যানারির কঠিন কিংবা তরল রাসায়নিক বর্জ্য তেমন ক্ষতিকর নয়, বরং এলাকার মানুষ এতে অভ্যস্ত হয়ে গেছে। যদিও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন ট্যানারির বর্জ্যে বুড়িগঙ্গার পানি পরিণত হয়েছে বিষাক্ত রাসায়নিকে। টালবাহানা না করে দ্রুত চামড়া শিল্পকে সরিয়ে নেওয়ার সব প্রক্রিয়া শেষ করারও পরামর্শ তাদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী প্রতি লিটার পানিতে 2 মিলিগ্রাম ক্রোমিয়াম থাকা স্বাভাবিক, কিন্তু বুড়িগঙ্গার পানিতে তার পরিমাণ 4.2 মিলিগ্রাম। একই সঙ্গে স্বাভাবিক অবস্থায় 100 মিলিগ্রাম সালফাইড সহনীয় হলেও এখন রয়েছে 3600 মিলিগ্রাম, যাতে অন্তত কোনো জলজ প্রাণীর অস্তিত্ব থাকতে পারে না বলেই বিশেষজ্ঞ মত। আর দূষণের সবটুকুই হয়েছে হাজারীবাগের ট্যানারিগুলো থেকে ফেলা অপরিশোধিত বর্জ্যের কারণে। দূষণের মাত্রা কমাতে 2001 সালে হাজারীবাগের সব ট্যানারিকে বর্জ্য পরিশোধক ব্যবহারের আদেশ দেন হাইকোর্ট, কিন্তু সে আদেশের সিকিভাগও বাস্তবায়িত হয়নি আজও। কোনো কারখানাতেই নেই বর্জ্য পরিশোধনের ব্যবস্থা। উপরন্তু ট্যানারি মালিকদের দাবি, চলমান দূষণে হাজারীবাগের বাসিন্দারাও এখন অভ্যস্ত হয়ে গেছেন। পানি ক্যারি করে আরেক জায়গা নিয়ে ফেইল্যান্ড শোধন করবে, সেই শোধনাগারও তো নাই। অ্যাজ ইউজুয়াল চলবে, আগে যেরকম ছিল এখনো ওইভাবেই চলবে। মূলত ওইখানে আপনার সোডিয়াম, আপনার সল্ট আর লাইম,
এই ধরনের কেমিক্যালগুলি থাকে, এগুলি কিন্তু খুব বেশি হ্যাজার্ডিয়াস না। এখানে ম্যাক্সিমামই কিন্তু আমাদের ট্যানারি এলাকার লোকজনই থাকে, যার কারণে এদের পক্ষ থেকে আমাদের খুব বেশি অভিযোগটা তেমন একটা নাই। তবে হাজারীবাগের পরিবেশ দূষণ না কমায় মালিক পক্ষের গাফিলতিই দায়ী বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাদের দাবি, এখনই ব্যবস্থা না নেওয়া হলে দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বিপুল সংখ্যক জনগোষ্ঠী, যারা কোনো না কোনো ভাবেই জড়িয়ে পড়ছেন দূষণ চক্রে। বুড়িগঙ্গায় কোনো পানি নেই, যা আছে সেটা হচ্ছে কেমিক্যাল, পিওর কেমিক্যাল। সেখানে অক্সিজেন নাই, সেখানে ক্ষতিকারক জীব যেগুলো সেগুলো কিন্তু বাস করতে পারবে না। এই পানি দ্বারা যদি ইরিগেট করা হয় এবং সেগুলো যাচ্ছে ফুড চেনে এবং সেগুলো আলটিমেটলি আমরা খাচ্ছি, এবং এত করে মানবদেহের যে একটা সুদূর প্রসারী যে একটা প্রভাব, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এক্ষেত্রে ট্যানারিগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো দ্বিধা না করে দ্রুত ব্যবস্থা নিতেও সরকারের প্রতি পরামর্শ তাদের। একদিনও ডিলে না করে এখান থেকে ট্যানারি শিল্পগুলোকে সরাই নাও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। শ্রমিকদের বীমা সুবিধা নিয়ে শ্রম মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে বক্তব্য রাখছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। এদের সাথে একটা ঐক্যমতে আসা কত কষ্ট, সেই কষ্টের কাজটা আমরা করেছি, করে আমরা শ্রমবিধিটা আমরা ফাইনাল করেছি এই সপ্তাহের মধ্যে। আমি আশা দিচ্ছি আপনাদের এই সপ্তাহের মধ্যে শ্রমবিধিটা আমরা প্রিন্টিং এর জন্য প্রেসে পাঠাবো। এর আরেকটা হলো জার্মানের ওই আপনার যারা সেখানে ছিলেন তাদের বিশেষ করে ব্যান্ড বায়ারদের যারা পদ্ধতি, তাদেরকে আমি অনুরোধ করেছি বাংলাদেশের পক্ষ থেকে যে আপনাদের অনুরোধে আমরা আমাদের ফ্যাক্টরিগুলিকে কমপ্লেন্স করার জন্য আইন করেছি। আমাদের এন্টারপ্রেনারদেরকে আমরা বাধ্য করছি তাদের যে বিল্ডিং সেফটির জন্য, ইলেকট্রিক সেফটির জন্য বা ফ্যাক্টরি শিফট করার জন্য তাদেরকে বাধ্য করেছি। এতে প্রত্যেকটা ফ্যাক্টরির গড়ে গিয়ে আমাদের হিসাবে প্রায় $600,000 US ডলার খরচ পড়বে। এই যে খরচ তারা করছে, কিন্তু আপনারা তো জার্মানির যারা ব্যবসায়ী, আপনারা তো গত এক বছরে যে প্রাইসটা 1.8% প্রাইস কমাই দিচ্ছেন, আপনারা প্রাইস বৃদ্ধি করেন না। তখন সেখান থেকে আমাদেরকে বলা হলো যে জার্মানে একটা নিরপেক্ষ লোক দিয়ে একটা কমিটি করা হয়েছে ন্যাশনাল ভিত্তিক, যারা কাজ করবে যে বাংলাদেশের যাতে ইথিক্যাল প্রাইস আমরা পাই, যাতে আমরা ন্যায্য মূল্য পাই, যাতে প্রাইসটি কিছুটা বাড়ে, সেই জন্য একটা নিরপেক্ষ মানে যারা নাকি সেখানকার বুদ্ধিজীবী তাদের দ্বারা একটা ফোরাম করা হয়েছে। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা ব্র্যান্ড বায়ারদেরকে বা ইম্পোর্টারদেরকে তারা সুপারিশ করবেন, চেষ্টা করবেন, ইনফ্লুয়েন্স করবেন যাতে এই প্রাইসটা যাতে বৃদ্ধি হয়। এবং ব্র্যান্ড বায়ারদের পক্ষ থেকে তাদের যে প্রতিনিধি ছিল তিনিও মিটিংয়ে বক্তব্য রেখে আমার মিটিংয়ে বক্তব্য বলেছেন যে তারা আগামীতে যাতে বাংলাদেশের ওই প্রাইসটা যাতে বৃদ্ধি হয় তারা সেই চেষ্টা করবেন। অর্থাৎ আমরা দেখেছি যে জার্মান গভর্নমেন্ট আমাদেরকে আমাদের এই সেক্টরে উন্নয়নের জন্য তার সার্বিক সহায়তা তারা করতে চান। আমি যখন মানে ওই অনুষ্ঠান ছিলাম তখন জার্মানির যে মাননীয় মন্ত্রী তিনি আমার হাতে 3টা স্কলারশিপ ধরিয়ে দিয়েছেন আপনার মাস্টার্স করার জন্য, MS করার জন্য, এবং 3টা স্কলারশিপ আবার ত্রিপক্ষীয়, একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী, একজন শ্রমিকদের প্রতিনিধি, একজন বিজেপি প্রতিনিধি, এই 3জনকে মাস্টার্স করার জন্য 2 বছরের ফুল কি বলবো এটা ফুল। শ্রমিকদের বীমা সুবিধা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। পর্যাপ্ত আমদানির পাশাপাশি রপ্তানিকারক দেশগুলোতে বুকিং রেট কমে যাওয়ায় স্থিতিশীল হতে শুরু করেছে দেশের মশলার বাজার। গত 2 মাসে বিভিন্ন ধরনের 3,500 মেট্রিক টন মশলা আমদানি হয়েছে, ফলে 1 মাসের ব্যবধানে কেজিতে 30 থেকে 200 টাকা পর্যন্ত কমেছে মশলার দাম। এই অবস্থায় আসন্ন কোরবানির ঈদে মশলার দাম নিম্নমুখী থাকবে বলে আশা করছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। প্রকৃতিগত কারণে বাংলাদেশের আবহাওয়া মশলা চাষের উপযোগী নয়। এই অবস্থায় বাংলাদেশের মশলার বাজার পুরোটাই আমদানি নির্ভর। চট্টগ্রাম বন্দর ছাড়াও দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে এসব মশলা আমদানি হয়ে থাকে। সারা বছরের তুলনায় কোরবানি ঈদে মশলার চাহিদা বাড়ে কয়েক গুণ, আর এই সময় মশলার বাজারে শুরু হয় অস্থিরতা। এই বাড়তি চাহিদার কথা মাথায় রেখে মশলা আমদানির জন্য 3 মাস আগে থেকে ব্যাংকে এলসি খুলেন ব্যবসায়ীরা। বর্তমানে আমদানিকৃত এসব মশলা চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস শুরু করেছে। জুলাই এবং আগস্ট মাসে প্রায় 3,780 মেট্রিক টন মশলা এসছে। তার মধ্যে সবচেয়ে বেশি এসছে জিরা 2,100 মেট্রিক টনের মতন, আর এলাচ এসছে প্রায় 600 মেট্রিক টনের মতন। সরবরাহটা বেশ স্বাভাবিক বলেই আমার কাছে পর্যাপ্ত বলেই মনে হচ্ছে। এদিকে মশলা রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া, চীন, গুয়েতেমালা, শ্রীলঙ্কা, ভারত সহ অধিকাংশ দেশে অনুকূল আবহাওয়ার কারণে এবার উৎপাদন ভালো হয়েছে। ফলে মশলার বুকিং রেট কম থাকায় মশলা আমদানির পরিমাণও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। মশলা যথেষ্ট সরবরাহ আছে এবং বিদেশেও নিম্নমুখী মার্কেট হওয়াতে এখানে নিম্নমুখী মার্কেট হয়ে গেছে, অতএব পর্যাপ্ত মজুদ আছে
তো সামনে কোনো বাড়ার চান্স নাই। এখনকার যে বুকিং রেট আছে শুধু দারুচিনি বুকিংটা অনেক হাই, আর সবগুলির বাজার কিন্তু ডাউনের দিকে। তো এখন যে বুকিং চলছে তো পোস্টিং মোটামুটি নর্মালি আছে। ব্যবসায়ীরা জানান গত এক মাসের ব্যবধানে পাইকারি পর্যায়ে বিভিন্ন মশলার দাম কেজিতে 30 টাকা থেকে 200 টাকা পর্যন্ত কমেছে। জিরা 290 টাকা হতে আমরা 320 টাকা 30 টাকা, আর এলাচ হচ্ছে আপনার 980 টাকা 1020 টাকা এরকম। এখন আসলে মশলার সবকিছুর দাম কম আছে। আপনার এলাচ 900 টাকা 910 টাকা এরকম, গোলমরিচ আপনার 950 টাকা। দেশে বছরে 4,500 মেট্রিক টন দারুচিনি, 3,000 মেট্রিক টন এলাচ, 360 মেট্রিক টন লবঙ্গ, 2,500 মেট্রিক টন জিরার চাহিদা রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। গ্যাস ও বিদ্যুতের নতুন নির্ধারিত দাম পুনর্বিবেচনা না করলে প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনটির উপদেষ্টা ডক্টর শামসুল আলম। শুনানির 90 দিনের মধ্যে সমন্বয় না করে হঠাৎ দাম বাড়ানোর সিদ্ধান্ত বেআইনি উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি তেলের দাম না কমিয়ে বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক। বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির আদেশ বিআরসি আইনের সাথে সামঞ্জস্যহীন হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে আদেশ বাতিল করতে হবে। দাম বৃদ্ধির প্রস্তাবের উপর নতুনভাবে গণশুনানি হতে হবে। সেই গণশুনানির ভিত্তিতে নতুনভাবে আদেশ হবে। সে আদেশে জ্বালানি তেলের দর পতন অবশ্যই বিদ্যুৎ উৎপাদন ব্যয়ে সমন্বয় হতে হবে। সরকারকে জানালাম, দেশবাসীকে জানালাম, আমরা যদি সেই প্রতিকার না পাই আইনি প্রতিকারের জন্য সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হবে। রাজধানীর আর্মি গলফ গার্ডেনে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের 2 দশক পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট উদ্বোধন করেন অর্থমন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির অবদান তুলে ধরেন। ব্যাংকের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। লাবিব গ্রুপ স্টার নাইট 2015 উদযাপন করেছে শীর্ষস্থানীয় ডাইং প্রতিষ্ঠান লাবিব গ্রুপ। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান। এছাড়া মত বিনিময় ও সাংস্কৃতিক এ আয়োজন প্রতিষ্ঠানটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ঈদুল আজহার ঘরমুখো যাত্রীদের জন্য রেলের আগাম টিকিট বিক্রির তারিখ ঘোষণা হলেও বাসের টিকিট বিক্রির দিন তারিখ ঠিক হয়নি এখনো। বাস মালিকরা জানিয়েছেন, চলতি সপ্তাহে বৈঠক করে টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসি আগামী 16 সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন বাস ডিপো থেকে আগাম টিকিট বিক্রি শুরু করবে। বিস্তারিত তানিম মেহেদির রিপোর্টে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে প্রতি বছর ঈদে লাখ লাখ নগরবাসী ঢাকা ছাড়েন। বাড়ি ফেরার এই আনন্দযাত্রার অন্যতম মাধ্যম বাস। দেশের বিভিন্ন প্রান্তের অন্তত 60টি রুটের বাসে করে বাড়ি ফেরেন এসব যাত্রীরা। আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখের ঘোষণা আসছে চলতি সপ্তাহে। ঈদের টিকিট আমরা ঈদের 7-8 দিন আগে থেকে বিক্রি শুরু করতে চাই। এই বিষয়টা নিয়ে এখনো আমরা বসি নাই। সোমবার দিন আমরা বসবো, বসে আমরা ডিসিশন নিব যে কবে থেকে আমার অগ্রিম টিকিট বিক্রি হবে। অপরদিকে আগামী 16 সেপ্টেম্বর থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে বিআরটিসি। রাজধানীতে বিআরটিসির ডিপোগুলো থেকে যাত্রীরা টিকিট কাটতে পারবেন। গত ঈদে আমরা 400 গাড়ি বিভিন্ন জায়গায় রিজার্ভ পাঠিয়েছি। নর্মাল সার্ভিসে যেগুলো আছে আন্তঃজেলা, তার বাইরেও আমরা আরো 400 গাড়ি পাঠিয়েছিলাম, এবারও পাঠাবো। তবে ঈদ স্পেশাল সার্ভিসের জন্য আমরা আগামী 14 তারিখে আমাদের একটা সভা আছে, সেই সভায় সকল ম্যানেজাররা উপস্থিত থাকবেন। সেই ম্যানেজারদেরকে আমরা কঠোরভাবে সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেব। সম্প্রতি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়লেও ঈদ যাত্রায় অগ্রিম টিকিট কিনতে যাত্রীদের কোনো বাড়তি ভাড়া গুনতে হবে না বলে জানিয়েছে বিআরটিসি ও বাস মালিকরা। তানিম মেহেদি, সময় সংবাদ, ঢাকা। হঠাৎ করেই সাগরে বেড়ে গেছে জলদস্যুদের উৎপাত। এতে মাছ ধরা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলেরা। সম্প্রতি মুক্তিপণের দাবিতে অন্তত অর্ধশত জেলেকে ধরে নিয়ে গেছে জলদস্যুরা। আর পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন স্বজনরা।
বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। এবারের ইলিশ মৌসুমে জেলেদের জালে ধরা পড়েনি পর্যাপ্ত মাছ, পাশাপাশি এ সময় ছিল না জলদস্যুদের উৎপাতও। কিন্তু আগস্টের শুরু থেকে সমুদ্রে জেলেদের উপর বেড়েছে জলদস্যুদের নির্যাতন। প্রায় 15 দিনের মধ্যে মুক্তিপণের দাবিতে 47 জন জেলে এবং 3টি ট্রলার ও বিভিন্ন ট্রলার থেকে মাছ ও জাল লুট করে নিয়ে যায় তারা। স্বজনদের অভিযোগ, বন্দী জেলেদের জনপ্রতি 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে তারা, কিন্তু জলদস্যুদের দাবিকৃত বিপুল অঙ্কের টাকা দিতে না পারায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনরা। কামাই যে হরবে হেরে তো ধৈর্য লইয়ে গেছে, এখন কোনো প্ল্যান নাই, এই অবস্থায় চলতে আছি। এই দুদিন তুমি না খাওয়া গুরু গারা হাত দ্বারা যায় তা কিছু টাকা পয়সা দেন, গুরু গারা কাকা আমাদের কোনো কায়দা নাই। টাকা চাইতে আছে 2 লাখ, হ্যাঁ আমাদের তো 2 লাখ তো বলো 2 পয়সাও নাই যে আমরা দেব। তো ডাহাইতে নেই ডাহাইতে নেই বলে বাদ দেয় না, মারে ধরে। পুতে ফোন দিয়েছে, গাড়ি ফোন দিয়ে কইছে আমার মরা। এদিকে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, বন্দী জেলেদের মুক্ত করতে চেষ্টা চালাচ্ছে তারা। আমি শুনেছি যে ওখানে কিছু অপহরণ হয়েছে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় যোগাযোগ তারা করছেন এবং এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ চলতেছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। জলদস্যু মাস্টার ও ভাই ভাই বাহিনী গত 20 আগস্টের পর থেকে লুটপাট শুরু করেছে সমুদ্রে। গত 23 আগস্ট 7 জন ও 24 আগস্ট 40 জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায় তারা। সময় সংবাদ, বরগুনা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। জুলাই মাসে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমে গেল 5 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এ মাসে দেশটির বাণিজ্য ঘাটতি 7.4% কমে দাঁড়িয়েছে 4,190 কোটি ডলারে। জুনে এ পরিমাণ ছিল 4,520 কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ সময়টায় দেশটির রফতানি 0.4% বেড়ে দাঁড়িয়েছে 18,800 কোটি ডলারে। চাঙ্গা হয়েছে দেশটির গাড়ি বিক্রি। আমদানির পরিমাণ 1.1% কমে দাঁড়িয়েছে 23,000 কোটি ডলারে। তবে ডলারের শক্তিশালী মানের কারণে রফতানি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। গেল কয়েক বছরে বেশ মোটা অঙ্কের বাণিজ্য ঘাটতি ছিল দেশটিতে, যা ক্ষতিগ্রস্ত করেছে মার্কিন অর্থনীতিকে। নতুন যুগ মডেলের গাড়ি নির্মাণের জন্য ব্রিটেনের কারখানায় 10 কোটি ডলার বিনিয়োগ করবে জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান। ব্রিটেনের সান্ডারল্যান্ড শহরে নিশান প্ল্যান্টে এ বিনিয়োগ করা হলে কয়েকশো মানুষ চাকরির নিশ্চয়তা পাবে। পাশাপাশি 2020 সাল পর্যন্ত লাভজনকভাবে ব্যবসা চালাতে পারবে প্রতিষ্ঠানের এ কারখানাটি। বর্তমানে এ প্ল্যান্টে যুগ, কাজদাকি, নোট এবং লিফ মডেলের গাড়ি তৈরি হচ্ছে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্রিটিশ চ্যান্সেলর জর্জ অসবর্ন বলেছেন, এতে গাড়ি নির্মাণ শিল্পে আরও এক ধাপ এগিয়ে যাবে ব্রিটেন। গেল বছর ব্রিটেনের 5 লক্ষ গাড়ি নির্মাণ করেছে নিশান। জুলাই এবং আগস্টে ভালো মুনাফা হওয়ায় বছর শেষে জার্মানির লুফথানসা এয়ারলাইন্সের 150 কোটি ইউরো মুনাফার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি ফ্রাঙ্কফুর্টে লুফথানসার প্রধান নির্বাহী কার্স্টেন স্পর জানিয়েছেন, গ্রাহকদের আস্থা তৈরি করতে প্রতিষ্ঠানটির 60 বছর সময় লেগেছে। ব্র্যান্ড হওয়ায় দুর্ঘটনা কিংবা শ্রমিক অসন্তোষের পরও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে লাভজনক অবস্থায় রয়েছে লুফথানসা। তবে রিয়ানার এবং ইসিজেটের মতো এয়ারলাইন্সের সাথে প্রতিযোগিতায় টিকতে এবং ইউরোপে ব্যবসা আরও সম্প্রসারণের জন্য ভ্রমণে খরচ কমানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। দর্শক, এবারে জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, আমরা যদি খেয়াল করি, আজকে কিন্তু সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা এই মুহূর্তে বাজারে লক্ষ্য করা যাচ্ছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে সূচকের কিন্তু আজকে শুরু থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা কিন্তু গত কয়েক সপ্তাহের প্রথম কার্যদিবসে দেখেছি যে সূচকের একটা ওঠানামার মধ্য দিয়েই বাজারের লেনদেনটা প্রথম 1 ঘন্টা কিন্তু আমরা চলতে দেখেছি। তারপরে দেখা যায় যে এরপরে কিন্তু আমরা দেখেছি যে সেটি ঊর্ধ্বগতি বা নিম্নগতি যেখানে থাকুক, সূচকের একটা ওঠানামা আজকেও কিন্তু তেমনটি কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। 11টার সময় আমরা দেখেছি যে সূচকের যেই জায়গা থেকে শুরু করেছিল সেই জায়গাটাতে আবার নেমে যায়, যদিও নিম্নমুখী প্রবণতার মধ্যে আজকে এখন পর্যন্ত যায়নি। এরপরে কিন্তু সূচক আবার বাড়তে থাকে, সেটি 11টা 20-22 মিনিট পর্যন্ত সেটি বাড়ার পরে আবার কিন্তু কমে গেছে। এখন 11টা 40-এর পর্যন্ত যে হিসাবটি রয়েছে তাতে সূচকের যে ঊর্ধ্বমুখী প্রবণতা, তাতে
ডিএসসি এক্স ইন্ডেক্সে 6 পয়েন্টের মতো সূচকের ঊর্ধ্বগতি রয়েছে, 4772 পয়েন্টে রয়েছে সূচক। ডিএসসি এস ইন্ডেক্সে সেখানে 1 পয়েন্টের কিছু বেশি ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে সূচককে, 1178 পয়েন্টে রয়েছে ডিএসসি এস ইন্ডেক্স। এবং ডিএসসি 30 ইন্ডেক্স সেখানে 1 পয়েন্টের কিছু কম সূচকের ঊর্ধ্বগতি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে, 1823 পয়েন্টে রয়েছে সূচক। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যেটি হয়তো কিছুক্ষণের মধ্যে ডিএসসি 30 ইন্ডেক্স অন্তত কিছুক্ষণের মধ্যে নিম্নমুখী প্রবণতার দিকে যেতে পারে বলে এখন পর্যন্ত সূচকের যে অবস্থা তা দেখে মনে হচ্ছে। আর এখন পর্যন্ত যে লেনদেন হচ্ছে 143 কোটি টাকা। লেনদেনের হিসেবেও কিন্তু মোটামুটি যে আমরা প্রতি সপ্তাহের প্রথম দিনে যে পরিমাণে লেনদেন দেখি এবং যে পরিমাণে লেনদেন আশা করি সে পরিমাণ লেনদেনই কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। আর লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে 147টি কোম্পানির শেয়ারের দামই বেড়েছে, 90টি কোম্পানি যেগুলো শেয়ারের দাম কমেছে, আর 48টি কোম্পানি সেগুলোর শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত অবস্থায়। জানবো লেনদেনের শীর্ষ কোম্পানির গুলোর অবস্থা। আমরা একেবারে শীর্ষে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমান ফিড লিমিটেড, এই কোম্পানিটি রয়েছে লেনদেনের একেবারে শীর্ষে, 80 টাকা 50 পয়সায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। 79 টাকা 50 পয়সা যেটি সর্বশেষ কার্যদিবসে অর্থাৎ গত সপ্তাহের শেষ কার্যদিবসে সর্বশেষ লেনদেন মূল্য ছিল। এরপরে কিন্তু আমরা আজকে দেখেছি যে সেই লেনদেন মূল্য থেকেও কিছুটা লেনদেন নিম্নমুখী প্রবণতা কিন্তু আমরা দেখেছি। 76 টাকা 20 পয়সা আজকের সর্বনিম্ন মূল্য ছিল এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের, আর 84 টাকা পর্যন্ত আজকে এই শেয়ারের প্রতিটি শেয়ারের দাম কিন্তু 84 টাকা পর্যন্ত উঠেছিল। এরপর লিন্ডে বাংলাদেশ লিমিটেড, এই কোম্পানিটি রয়েছে লেনদেনের দ্বিতীয় অবস্থায়, 1246 টাকায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে, 1246 টাকা প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে। 1176 টাকা ছিল সর্বশেষ লেনদেন মূল্য গত বৃহস্পতিবারের শেষ কার্যদিবসে, অর্থাৎ সেই হিসেবে কোম্পানিটির শেয়ারের দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে, প্রায় 70 টাকার মতো এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। আর 1250 টাকা সর্বোচ্চ লেনদেন মূল্য আজকে এই কোম্পানিটির উঠেছিল এবং সর্বনিম্ন মূল্য ছিল 1199 টাকা। এরপরে এমারাল্ড অয়েল, এই কোম্পানিটি জ্বালানি খাতের, এই কোম্পানিটির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 50 টাকা 20 পয়সায়, 48 টাকা 80 পয়সা দিয়ে আজকে লেনদেনের যাত্রা শুরু করে এই কোম্পানিটি, এবং সেটি ছিল সর্বনিম্ন মূল্য আজকের দিনের, এবং সর্বোচ্চ মূল্য আমরা দেখেছি 50 টাকা 90 পয়সা এই কোম্পানিটির আজকের দিনের। ফার কেমিক্যাল কোম্পানি লিমিটেড লেনদেনের দিক থেকে রয়েছে চতুর্থ অবস্থানে, 56 টাকায় 10 পয়সায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। 55 টাকা 30 পয়সা ছিল সর্বশেষ লেনদেন মূল্য গত বৃহস্পতিবারের শেষ কার্যদিবসে। স্কয়ার ফার্মা রয়েছে পঞ্চম অবস্থানে, 2251 টাকা 70 পয়সায় প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে, 253 টাকা 20 পয়সা লেনদেন মূল্য ছিল। অর্থাৎ প্রথম যে 5টি প্রতিষ্ঠান, সেই 5টি প্রতিষ্ঠানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই পঞ্চম প্রতিষ্ঠানটিতে এসে আমরা দেখতে পেলাম যে সূচকের নিম্ন গতির অর্থাৎ যে দামের যে নিম্ন গতি সেটি লক্ষ্য করা যাচ্ছে। বাকি 4টি কোম্পানি কিন্তু তার আগের শেষ কার্যদিবসের চেয়ে কিন্তু লেনদেনের মূল্য যে আমরা দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী। এরপরে রয়েছে স্কয়ার ফার্মা পঞ্চম অবস্থানে, এরপরে ষষ্ঠ অবস্থানে রয়েছে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এই কোম্পানিটি রয়েছে লেনদেনের ষষ্ঠ অবস্থানে। সপ্তম অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, বিএসসিসিএল, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড রয়েছে লেনদেনের অষ্টম অবস্থানে। লাফার্জ রোমা সিমেন্ট রয়েছে লেনদেনের নবম অবস্থানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জ্বালানি খাতের এই কোম্পানিটি রয়েছে লেনদেনের দশম অবস্থানে। তো মোটামুটি এখন পর্যন্ত এই ছিল ঢাকা শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি। আবার জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্যের শিরোনামগুলো। ভারত থেকে বন্ধ থাকলেও ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে আসছে বিপুল পরিমাণ কোরবানির পশু, আমদানি ব্যয় কম হয়, দাম রয়েছে সহনীয় পর্যায়ে। নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া, প্রস্তুতি শেষ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন, সচেতন করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। ট্যানারির বর্জ্যে দূষিত হচ্ছে বুড়িগঙ্গার পানি, দায় নিতে নারাজ চামড়া শিল্প মালিকরা, টালবাহানা না করে দ্রুত সরিয়ে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং পর্যাপ্ত আমদানি থাকায় স্থিতিশীল হতে শুরু করেছে দেশের মশলার বাজার, কোরবানি ঈদে দাম নিম্নমুখী থাকার আশা।